Hello viewers, welcome everyone in my channel। আর এই ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওটিতে আমি আজকে উপস্থিত হয়েছি ফিউচার ইনডিফিনাইট টেন্স এর ট্রান্সলেশন, মানে বাংলা বাক্যের ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাংলা বাক্যের কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয়, হাউ টু ট্রান্সলেট অফ দ্য বেঙ্গলি সেন্টেন্সেস অফ ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখন তোমরা নিশ্চয়ই জানো যে টেন্স 12 প্রকারের হয়ে থাকে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই চারটিরই আবার 3 টেন্সের হয়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ 3 গুণিত 4 সমান 12। এই 12 প্রকার টেন্সের মধ্যে আমরা যেটি আজকে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখন বাংলা বাক্যটিকে প্রথমে পড়ে নিতে হবে ভালোভাবে, যে বাংলা বাক্যটিকে তুমি ট্রান্সলেশন করবে ইংরেজিতে, এবং চিনে নিতে হবে যে এই বাক্যটি হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের। তাহলে প্রথমে আমি আলোচনা করছি যে চেনার উপায় কী। ফিউচার ইনডিফিনাইট টেন্স, বাংলা বাক্যের যে ফিউচার ইনডিফিনাইট টেন্স সেটি চেনার উপায় কী না, প্রথমেই জানিয়ে দিচ্ছি যে চেনার উপায় হচ্ছে ক্রিয়া, বাংলা বাক্যে যে ক্রিয়াপদটি থাকবে সেই ক্রিয়াপদটির সঙ্গে কিন্তু ব যোগ করা থাকবে। ব, উদাহরণস্বরূপ আমি বলছি, যেমন আসবে, আসবে, আসবেটা হবে আশা, মূল ক্রিয়া হচ্ছে আশা, তার সঙ্গে ব যোগ। যেমন যাবে, মূল ক্রিয়া হলো যাওয়া, তার সঙ্গে ব। খাবে, মূল ক্রিয়া হলো খাওয়া, তার সঙ্গে ব। পড়বে, মূল ক্রিয়া হলো পড়া, তার সঙ্গে ব। লিখবে, মূল ক্রিয়া হলো লেখা, তার সঙ্গে ব। ঠিক আছে? তো এই ধরনের যে বাংলা বাক্যটিতে শব্দগুলি থাকবে, ক্রিয়াপদটি থাকবে, এগুলি আমি কেবল 5টির উদাহরণ দিলাম। এরকমেরই মানে যে কোনো ক্রিয়াপদ হতে পারে, নাচা হতে পারে, নাচবে, গাইবে, তারপরে ধরো তোমার দৌড়াবে ইত্যাদি। সে বাংলা ক্রিয়াপদটি যাই হোক না কেন, তার সঙ্গে যদি ব যোগ করা থাকে, ব, বে, বিন, বেন ইত্যাদি, তাহলে ধরে নিতে হবে সেটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাংলা বাক্য বটে। এখন আমাদের চেনা হয়ে গেল। এবারে চেনা হওয়ার পর আমাদের পদ্ধতিটা কি হবে, মানে সেই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কি নিয়ম অনুসারে আমরা ইংরেজিতে অনুবাদ করব। তাহলে আমি এখন এরপর ট্রান্সলেশন করার নিয়মটা বলে দিচ্ছি। ট্রান্সলেশন করার নিয়ম, নিয়মটি কি হবে না, যে কোনো বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ করার যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে প্রথমে বাক্যটির যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই হিসাবে সাজিয়ে নিতে হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা বাক্যে কর্তা, ক্রিয়া, কর্ম কখন যে কোথায় থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু ইংরেজি সেন্টেন্সের বেলাতে এটি কিন্তু অবশ্যই ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। এটি হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, যদি আমরা
চিনে নিলাম যে বাক্যটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের, যদি ব আছে তার মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সের। তখন আমরা কি করব না, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, এরপরে কিন্তু শ্যাল কিংবা উইল এই দুটোর মধ্যে যে কোনো একটিকে নেব, আর তারপরে কিন্তু আবার দিব আমরা V1। V1 মানে বেস ফর্ম, বাংলা ক্রিয়াপদটির যে ভার্বটি, সেই ভার্বটির বেস ফর্ম, মূল ফর্মটি। যেমন আসবে, আসবের মূল ক্রিয়াপদটি হচ্ছে আসা, আসার ইংরেজি হচ্ছে কাম, কাম। যাওয়া, যাওয়ার হচ্ছে গো। খাওয়া, খাওয়ার হচ্ছে ইট। পড়া, পড়ার হচ্ছে রিড। লেখা, লেখার হচ্ছে রাইট। ঠিক আছে, এখন আমরাকে কিন্তু আরো জানতে হবে যে মানে অন্য প্রকার অন্য টেন্সের বাক্যের ট্রান্সলেশনের সময় আমাদের কিন্তু এটাকে বলা হয় V1, V2 এবং V3, এগুলোকে কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, কারণ সবসময় যে V1 হবে এমন কোনো নিয়ম নেই। V1 হতে পারে, V2 হতে পারে, V3 হতে পারে, আবার V4 হতে পারে। আমি যেমন যেমন যে টেন্সের করব সেই সময় আমি বলে দিব। তো যাই হোক, তাহলে নিয়মটি হচ্ছে, যদি আমরা চিনে নিলাম যে সেই বাক্যটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের, চিনলাম কিভাবে না, ক্রিয়ার সঙ্গে ব যোগ করা থাকবে। ক্রিয়ার সঙ্গে ব যোগ করা থাকলেই শ্যাল উইল V1, এটি মুখস্থ করে নিবে। ক্রিয়ার সঙ্গে ব যোগ করা থাকলে, আবার বলছি, যদি বাংলা ক্রিয়াপদটির সঙ্গে ব যোগ করা আছে, তাহলে ইংরেজিতে অনুবাদ করার সময় কি করবে, শ্যাল উইল V1, শ্যাল উইলের মধ্যে যে কোনো একটি নিবে এবং V1টি ব্যবহার করবে। আমি এবার উদাহরণে যাচ্ছি। ধরে নাও লেখা আছে, তোমরা এখন খাবে, তোমরা এখন খাবে। এখন নিয়ম অনুসারে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট পরপর লিখতে হবে। এখন তোমরা হচ্ছে এখানে সাবজেক্ট, এই বাংলা বাক্যটিতে তোমরা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে খাবে। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে তোমরার ইংরাজি হচ্ছে ইউ, আর খাবে, খাওয়ার ইংরাজি হচ্ছে কিন্তু ইট। এবং যেহেতু খাবে মূল ক্রিয়াটি হচ্ছে খাওয়া, তার সঙ্গে ব যোগ করা আছে, তার মানে ব থাকলে আমরা মুখস্থ করে নিলাম শ্যাল কিংবা উইল। তাহলে উইলের ক্ষেত্রে ইউর ক্ষেত্রে উইল হয়, তাহলে ইউ উইল, এরপর V1 মানে ইট, ইউ উইল ইট। এরপরে এখন এর ইংরেজি যেটা নাও সেটা শেষে লিখে দিবে। তাহলে হয়ে গেল কি, তোমরা এখন খাবে, ইউ উইল ইট নাও। আশা করি বুঝতে পারছো। এরপর ধরো আমরা যেহেতু আমাদের বিষয়টি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের, কিন্তু বিষয়টি ফিউচার ইনডিফিনাইট টেন্সের হলেও 4 রকমের বাক্যেরই আমরা উদাহরণ নিব এখন। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারনেগেটিভ মানে প্রশ্নসূচক না বোধক। এই 4 রকমেরই বাক্য আমরা উদাহরণ দিয়ে দিয়ে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এখন খাবে, এটা হয়ে গেল কি, ইউ উইল ইট নাও। এখন যদি বলা হয় তোমরা এখন খাবে না, খাবে না। এখন এই বাক্যটি কি বোধকের না, না বোধকের। কি করে চিনলাম, যেহেতু না লেখা আছে। যদি কোনো বাংলা বাক্যে না, নয় ইত্যাদি লেখা থাকে, তার মানে ধরে নিতে হবে ওটা না বোধকের। এখন না বোধকের ট্রান্সলেশন তাহলে করার নিয়মটা কি না, নিয়মটা একই। প্রথমে তুমি নাটাকে ঢেকে দিয়ে তুমি হ্যাঁ বোধকের করে নাও। তোমরা এখন খাবে না, আমি নাটাকে ঢেকে দিলাম, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, তোমরা এখন খাবে।
তোমরা এখন খাবে ইংরেজি আমরা করলাম ইউ উইল ইট নাও। এরপর না বোধক যেহেতু আছে, না বোধক করার জন্য না এর যে ইংরাজি নট, সেই নটটা ওই ইউ উইল ইট নাও এখানে কোথাও না কোথাও ঢুকিয়ে দিতে হবে। আমি মুখে বললাম কোথাও না কোথাও, কিন্তু এই নট, না এর জন্য যে নট, সেই নটটা কিন্তু এক বিশেষ জায়গাতেই বসবে, যে কোনো বাক্যে যে কোনো সময়। সেটি কোথায় না, নটের জায়গা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে। অক্সিলারি ভার্বের পরে তাহলে কি হলো, ইউ উইল নট ইট নাও, এটি হলো তোমরা এখন খাবে না। ঠিক আছে, এরপর এই শব্দগুলি দিয়ে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করছি। যেমন তোমরা কি এখন খাবে? তোমরা কি এখন খাবে? ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো তোমাদেরকে যে তোমরা কি এখন খাবে, তাহলে এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ কিভাবে করব? দেখো, প্রথমে বলছি যে এই যে এটি তো প্রশ্নবোধক বাক্য, কারণ তোমরা কি এখন খাবে প্রশ্ন করার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। এবং সব থেকে মজার ব্যাপার হলো যে শেষে যদি প্রশ্ন চিহ্ন থাকে, মানে কনফার্মলি ধরে নাও এটি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য কিভাবে অনুবাদ করব? না, প্রথমে আমি বলছি যে এই যে কি শব্দটি রয়েছে, এই কি শব্দটি কিন্তু একে প্রশ্নবোধক বানিয়ে দিয়েছি। তোমরা এখন খাবে যদি লেখা থাকতো তাহলে নিশ্চয়ই প্রশ্নবোধক হতো না, হ্যাঁ বোধকের হতো। কিন্তু তোমরা কি এখন খাবে, তাহলে কি এর জন্য প্রশ্নবোধক হয়ে গেছে। তাহলে এই কিটাকে আমরা এখন ঢেকে দিচ্ছি, কিটাকে ঢেকে দিয়ে আমরা বাক্যটিকে প্রথমে হ্যাঁ বোধকের করে নিচ্ছি। তাহলে হ্যাঁ বোধকে কি দেখতে পাচ্ছি না, তোমরা এখন খাবে। তোমরা এখন খাবে ইংরেজি আমরা আগেই করে নিয়েছি ইউ উইল ইট নাও। তাহলে এই প্রশ্নবোধক বাক্যের ইংরেজিতে অনুবাদ কিভাবে করতে হবে? কিচ্ছুই করতে হবে না। হ্যাঁ বোধকের ট্রান্সলেশন করার পর এই যে অক্সিলারি ভার্বটি রয়েছে, এটিকে বাক্যের প্রথমে লিখে দিলেই হয়ে যাবে। খুব সোজা, খুবই সোজা। হ্যাঁ বোধকে ইংরেজিতে অনুবাদ করে নাও, এরপর হ্যাঁ বোধকে ইংরেজিতে অনুবাদ করার সময় যে অক্সিলারি ভার্বটি রয়েছে উইল কিংবা সেল যাই থাকুক না কেন, সেই উইল কিংবা সেলটিকে বাক্যের একেবারে প্রথমে লিখে দাও, তাহলে তোমার অটোমেটিক্যালি সেটি প্রশ্নবোধকের হয়ে যাবে। যেমন তোমরা কি এখন খাবে, আমি কিটাকে ঢেকে নিয়ে কি করছি, প্রথমে হ্যাঁ বোধকে করে নিচ্ছি। তোমরা খাবে, তোমরার ইংরেজি ইউ সাবজেক্ট, এরপর ভার্ব খাবে মানে খাওয়ার সঙ্গে ব মানেই তো সেল উইল, তাহলে ইউ উইল ইট নাও, হ্যাঁ বোধকের হয়ে গেল। কিন্তু আমাদের বাক্যটি তো হ্যাঁ বোধকের ছিল না, আমরা বাক্যটিকে সহজভাবে করার জন্য হ্যাঁ বোধকে করে নিলাম, এরপর আমরা প্রশ্নবোধকে করতে হবে। তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না, এই যে অক্সিলারি ভার্বটি উইল রয়েছে সেই উইলটাকে বাক্যের একেবারে প্রথমে লিখে দাও। তাহলে কি হবে, উইল ইউ ইট নাও, অটোমেটিক্যালি কিন্তু সেটি প্রশ্নবোধকের হয়ে গেল। তোমরা কি এখন খাবে, উইল ইউ ইট নাও, তোমরা কি এখন খাবে, উইল ইউ ইট নাও। এরপর দেখো এই কি, আমি এই 1 2 3 4 তোমরা কি এখন খাবে, এই 4টি বাক্যকে কিন্তু আমি আরেকবার লিখছি। দেখো মজার ব্যাপারটা দেখো, তোমরা এখন কি খাবে, তোমরা এখন কি খাবে। দেখো এই উদাহরণে যে সমস্ত বাংলা শব্দগুলি রয়েছে এই উদাহরণটিতে কিন্তু একই রয়েছে, কিন্তু এর প্রশ্ন, এটাও প্রশ্নবোধক, কিন্তু এর ট্রান্সলেশনটা একটু অন্যভাবে হবে। কিভাবে হবে দেখো, আবার বলছি, তোমরা কি এখন খাবে, মানে তোমরা এখন খাবে কি না,
জানতে যাওয়া হয়েছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ কিংবা নাতে দেওয়া সম্ভব, কিন্তু এখানে বলার ধরনটা অনুসারে কিন্তু পাল্টে যাচ্ছে। যেমন তোমরা এখন কি খাবে, যদি প্রশ্ন করা হয় তোমরা এখন কি খাবে, তাহলে হ্যাঁ কিংবা নাতে আর উত্তর দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নের দ্বারা জানতে যাওয়া হয়েছে যে তোমরা এখন কি খাবে, মানে ভাত খাবে না রুটি খাবে না মুড়ি খাবে। তখন কিন্তু একটু মানে অন্যরকম ভাবে করতে হবে। কিভাবে? প্রথম কথা হচ্ছে যে প্রশ্নবোধক করে নিতেই হবে প্রথমে। তাহলে প্রশ্নবোধক করতে গেলে কি হলো, উইল ইউ ইট নাও, উইল ইউ ইট নাও, উইল ইউ ইট নাও, ওইটাই হলো। এরপর যেহেতু এই প্রশ্নটির উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে না, তাহলে এই যে কি এর ইংরাজি WH ওয়ার্ডটা যেটা আছে হোয়াট, সেই হোয়াটটা প্রয়োগ করতে হবে। এবং সেটির যে কোনো কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ডের ব্যবহার সব সময় কিন্তু অক্সিলারি ভার্বের আগে হয়। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা উইল, এখন উইলের আগেও কিন্তু দিতে হবে তোমাকে হোয়াট। তাহলে হয়ে যাবে হোয়াট উইল ইউ ইট নাও, হোয়াট উইল ইউ ইট নাও। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা একটা অন্য ধরনের করছি, সেটা তাহলে আমাদের অ্যাফার্মেটিভটা শেখা হয়ে গেল, নেগেটিভটা শেখা হয়ে গেল। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধকের নিয়ম হচ্ছে কিছুই না, সাবজেক্ট প্লাস সেল উইল, মানে সাবজেক্টের পরে সেল কিংবা উইলের মধ্যে একটি এবং V1, এটি হলে হ্যাঁ বোধকের। নেগেটিভের ক্ষেত্রে কি হবে না, সাবজেক্ট সেল উইল V1 তো হবেই, আর যেহেতু নেগেটিভ না বোধক একটি শব্দ থাকবে, সেটির জন্য নট ব্যবহার করতে হবে, এবং সেই নটটি ব্যবহার করতে হবে সেল কিংবা উইলের পরে। যেমন ইউ উইল নট ইট নাও, এখানে উইলটা অক্সিলারি ভার্ব, মানে ইউটা সাবজেক্ট, উইল হচ্ছে মানে ওই ব থাকার দরুন উইল হচ্ছে, আর না থাকার দরুন নট হচ্ছে। এই ব থাকার জন্য উইল আর না থাকার জন্য নট, তারপরে ভার্বের V1 ফর্মটি এবং তারপরে নাও। এখন প্রশ্নবোধকের বেলাতে কি দেখলাম না, প্রশ্নবোধকের সময় কিছু করতে হবে না, হ্যাঁ বোধকের করার পর, হ্যাঁ বোধকের ট্রান্সলেশন করে নেওয়ার পর অক্সিলারি ভার্বটিকে বাক্যের প্রথমে লিখে দেবে। তাহলে ইউ উইল ইট নাও, এবারে উইলটাকে আগে লিখে দাও, হয়ে গেল প্রশ্নবোধক, কিছু করতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে এটাও কিন্তু প্রশ্নবোধক বলে, কিন্তু বলার ধরনটা আলাদা। অন্য প্রকারের প্রশ্ন হচ্ছে যে তোমরা এখন কি খাবে, এটি কিন্তু বলা হচ্ছে না। এটিতে বলা হচ্ছে তোমরা এখন কি খাবে, কি খাবে, ভাত খাবে না রুটি খাবে। তাহলে এখানে প্রশ্নটার উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া যাচ্ছে না, তখন কিন্তু WH ওয়ার্ডের ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্বটির আগে। ঠিক আছে, একটা অন্য উদাহরণ নিচ্ছি। তোমরা কি এখন খাবে না, এই বাক্যটি দেখো কি ধরনের বাক্য না, এই বাক্যটি হচ্ছে ইন্টারোনেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধকও বটে, একদিকে যেমন প্রশ্নবোধক বটে, অন্যদিকে সেরকম কিন্তু না বোধকও বটে। প্রশ্ন চিহ্ন থাকার জন্য প্রশ্নবোধক, না শব্দটি থাকার জন্য না বোধক। তাহলে এখানে কি করতে হবে না, প্রথমে তুমি হ্যাঁ বোধকের করে নাও। তা হ্যাঁ বোধকের করতে গেলে নাটাকে ঢেকে দাও এবং কিটাকে ঢেকে দাও, ঢেকে নিয়ে পড়ো তোমরা এখন খাবে, তোমরা এখন খাবে। তাহলে তোমরা খাবে, ইউ উইল ইট, ইউ উইল ইট, ইউ উইল ইট নাও, তোমরা এখন খাবে। এবার না বোধকের করার জন্য কি করতে হবে না, অক্সিলারি ভার্বের পরে নট দিতে হবে। তাহলে হয়ে যাবে ইউ উইল নট ইট নাও, এটি হইল না বোধক। এবং প্রশ্নবোধক করার জন্য কি করতে হবে না, এই যে উইল নট, এটিকে বাক্যের প্রথমে দিয়ে দাও। তাহলে কি হয়ে গেল, উইল নট ইউ
ইট নাও, হয়ে গেল। তাহলে আমরা আজকে যেগুলি শিখলাম অতি কম সময়ে আমি আবার একবার রিভাইজ করে দিচ্ছি। হাঁ বোধকের করতে হলে প্রথমে সাবজেক্ট যদি ব থাকে, প্রথমেই বলছি আজকের ক্লাসটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ট্রান্সলেশন। তাহলে যদি কোনো ক্রিয়াপদের সঙ্গে ব থাকে, ক্রিয়াপদগুলির সঙ্গে যদি ব যোগ করা থাকে তাহলে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে। ব থাকলেই শ্যাল উইল V1, এটা মুখস্থ করে নাও। ব থাকলে শ্যাল উইল V1, তার মানে আগে সাবজেক্ট, তারপরে শ্যাল উইলের মধ্যে একটি, তারপরে V1, হয়ে গেল হাঁ বোধক। না বোধকের করতে গেলে কি করতে হবে না, না বোধকের করতে হলে ওই শ্যাল কিংবা উইলের পরে একটি নট শব্দ যোগ করতে হবে, না এর জন্য নট ব্যবহার করতে হবে। প্রশ্নবোধক করতে গেলে কি করতে হবে না, ওই যে অক্সিলারি ভার্ব শ্যাল কিংবা উইল যেটিরে ব্যবহার করা হয়েছে সেটিকে বাক্যের একেবারে প্রথমে নিয়ে আসতে হবে। আর ইন্টারোনেগেটিভের ক্ষেত্রে কি করতে হবে না, প্রথমে না বোধকের করে নিবে, নট লাগিয়ে উইল কিংবা সেলের পরে নট লাগিয়ে না বোধক করে নিবে। এরপর প্রশ্নবোধক করার জন্য সেই সেল নট বা উইল নটটাকে একেবারে বাক্যের প্রথমে লিখতে হবে। আর যদি প্রশ্নবোধকের বাক্যটি যদি হাঁ কিংবা নাতে উত্তর দেওয়া না যাচ্ছে তখন কিন্তু সেই কি এর জন্য হোয়াট WH ওয়ার্ডটির ব্যবহার করতে হবে, এবং সেটি ব্যবহার করতে হবে ওই অক্সিলারি ভার্বেরও আগে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আবারও চেষ্টা করব। আর শেষে একটা কথা বলি, যদি আমার বোঝানোটা তোমাদের ভালো লাগছে, তোমরা যদি বুঝতে পারছো তাহলে আমার ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিবে, এবং আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।